আসসালামু আলাইকুম। আমি রাতুল আছি আপনাদের সাথে এবং ফাইনালি স্যামসাংয়ের এবছরের যে ফ্ল্যাগশিপ গ্যালাক্সি S25 আলট্রা সেটা আমাদের স্টুডিওতে এসে উপস্থিত হয়েছে এবং এই ফোনটার রিভিউ একটু লেট, আই নো, বাট লেটের কিছু সুবিধাও কিন্তু রয়েছে। লাইক আমরা এই ফোনটা নিয়ে বেশি সময় অতিবাহিত করেছি, ইউজার ডেটাগুলো বেশি করে কালেক্ট করার চেষ্টা করেছি। পাশাপাশি এই ফোনটা নিয়ে ওভারঅল ওয়ার্ল্ড ওয়াইড ইউজার এক্সপিরিয়েন্স কেমন সেটারও একটা আইডিয়া আমরা পেয়েছি অনলাইনের মাধ্যমে। আর সবথেকে বেস্ট পার্ট যেটা বাংলাদেশের জন্য তা হচ্ছে এখন কিন্তু আসলে কেনার উপযুক্ত সময়। যখন ফোনগুলো আসে বাংলাদেশের মার্কেটে ইনিশিয়ালি, তখন আপনারা জানেন ফোন অনেক বেশি এক্সপেন্সিভ থাকে, লাইক 2 লাখের কাছাকাছিও চলে যায়। বাট এখন কিন্তু মানে একটু সময় অতিবাহিত হয়েছে, সো প্রাইসগুলো কিন্তু আগের থেকে অনেক বেশি স্টেবল হয়েছে এবং এখন আপনারা এই ফোনের যে বেস্ট ভেরিয়েন্ট সেটা হয়তো 1,30,000 টাকার আশেপাশে পাবেন। তো প্রথমেই ধন্যবাদ জানাবো আমাদের আজকের স্পন্সর টেক অ্যান্ড টক বিডিকে এই ফোনটা আমাদের কাছে পাঠানোর জন্য, এবং তারা সবসময় অথেন্টিক সিল যে ফোনগুলো রয়েছে সেটা সেল করে থাকে। তো যে কোনো স্মার্টফোন কেনার ক্ষেত্রে বাড়তি একটা নিশ্চয়তা কিন্তু আপনারা পেলেন। সো টেক অ্যান্ড টক বিডি সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাইলে আপনারা চলে যেতে পারেন ডিসক্রিপশন বক্সে। তো এই ফোনটাতে যদি চলে আসি, গ্যালাক্সি S25 আলট্রার আগের যে ভার্সনগুলো ছিল 22, 23 বা 24 আলট্রা, এর কোনোটাতেই বক্সে আমরা তেমন কিছুই পেতাম না। বক্সের সাইজ এখন হয়ে গেছে এরকম চিকন চাকন, এবং বক্সের ভেতরে বেসিক্যালি আপনারা একটা ফোন আর একটা কেবল ছাড়া আর কিছুই পাবেন না। তো এটা নিয়ে আসলে খুব বেশি কথা বলার কিছু নেই। এখন এক্সপেন্সিভ ফোনের আনবক্সিং খুব ইজি, তো এটাও তার ব্যতিক্রম না। ইভেন রিসেন্ট OnePlus 13 এটাও আমাদের হাতে এসেছে অফিসিয়ালি, এবং এই ফোনটার বক্সে আমরা দেখলাম একই অবস্থা। তো এটার ফুল রিভিউ আসছে, সেজন্য স্টে টিউনড। তবে আজকে আমরা কথা বলবো একেবারে ডিটেইলে এটা সম্পর্কে। তো এই ফোনটার ডিজাইন ওয়াইজ ছোটোখাটো একটা মানে চেঞ্জেস কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, এবং এই চেঞ্জটা হচ্ছে গিয়ে আগে যেমন আমরা কর্নারটা অনেক বেশি শার্প দেখতাম, এটার কর্নারটা রাউন্ড করা হয়েছে, অনেকটা আইফোনিশ টাইপের ফিল দিবে, বাট এট দ্য সেম টাইম অনেকটাই ডিফারেন্ট, মানে যে সেম সেম বাট ডিফারেন্ট। এটার কর্নারটা আরেকটু শার্প মানে আইফোনের তুলনায়। আর এখন কিন্তু এটা দেখতে মানে আমার কাছে মনে হয় পার্সোনালি, আই ডোন্ট নো আপনারা আমার সাথে এটাতে এগ্রি করবেন কিনা, সেটা হচ্ছে এই ফোনটাতে এখন কিন্তু যে এক্স ফ্যাক্টর ছিল আলট্রা সিরিজে সেটা কিছুটা মিসিং মনে হয়েছে আমার কাছে। লাইক লাস্ট ইয়ারের যে S24 আলট্রা ছিল সেটাও আমার কাছে মনে হয়েছে মানে এটার চাইতে কিছুটা প্রিমিয়াম লুকিং ছিল, আই ডোন্ট নো ওয়াই। ওইটার যদিও মানে এজগুলো অনেক বেশি শার্পার ছিল, অনেকেই কমপ্লেন করতো যে হাতে যখন ফোনটা হোল্ড করে, যেহেতু খুব বড় সাইজের ফোন, তো এটা কিন্তু পামকে অনেক বেশি ডিক করতো। বাট এটাতে সেরকম সমস্যা নেই। বাট এই ব্যাপারটা ফিক্স করতে গিয়ে আমার মনে হচ্ছে যেটা যে S25 আলট্রাতে যেই এক্স ফ্যাক্টর ছিল ডিজাইনের, একটু প্রিমিয়াম একটা সেগমেন্টের ফোন হিসেবে, সেটা কিছুটা মিসিং হয়েছে এই ফোনটাতে। ইন জেনারেল রেয়ার পার্টটা দেখলে আপনারা দেখতে পাবেন যে এটা দেখতে অনেকটাই কিন্তু রেগুলার যেই মডেলগুলো রয়েছে S24, 25 বা মানে এই রেগুলার যে মডেলগুলো প্লাস মডেলগুলো সেগুলোর সাথে কিন্তু অনেক বেশি মিল রয়েছে। ইভেন আপনারা যদি সিরিজের সাথে কম্পেয়ার করেন সেক্ষেত্রেও আপনারা কিন্তু অনেকটাই মানে মিল পাবেন। যদিও এগুলো প্রিমিয়াম ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, লাইক এর সাইডে আপনারা এখন সম্ভবত 7000 সিরিজের যেই টাইটেনিয়াম সেটা পাচ্ছেন। পাশাপাশি এখন গ্লাস আরও বেশি আগের থেকে স্ট্রং হয়েছে, এবং ওভারঅল যে ক্যামেরা বাম্প সেটাও বড় হয়েছে। বাট এগেইন অ্যাট দ্য সেম টাইম ক্যামেরার যেই রিংগুলো রয়েছে এটা নিয়ে কন্ট্রোভার্সিও আমরা দেখেছি যে এটা জাস্ট গ্লু দিয়ে আটকানো, এটা মানে জোরে চাপ দিলে হয়তো খুলে আসতে পারে। যদিও আমি আমার চ্যানেলে সাধারণত এইগুলো টেস্ট করি না, বাট জেরিডিকের চ্যানেলে আমি নিজেও দেখলাম আপনাদের মতোই যে এই জায়গাটাতে কিন্তু একটা দুর্বলতা রয়ে গেছে ডিজাইনে। এনিওয়ে আমার মনে হয় না যে এটা খুব বেশি প্র্যাকটিক্যাল, কারণ বেশিরভাগ মানুষই আমরা আসলে এই জায়গাটাকে ধরে টানাটানি করবো না। বাট অ্যাট দ্য সেম টাইম এত এক্সপেন্সিভ একটা ফোনে এই ধরনের একটা ফ্ল একটু গায়ে লাগবেই। তো ডিজাইনের বাকি দিকে যদি আসি, এটা একেবারেই ফ্ল্যাট, এখন আগের মতো কোনো রকম কার্ভ এটাতে নেই, পুরোপুরি ফ্ল্যাট ডিজাইন করা হয়েছে। যদিও রেয়ার পার্টের এই জায়গাটা একটু স্মুথ, সো আপনি যখন হাতে হোল্ড করছেন তখন খুব বেশি শার্প লাগবে না আপনার হাতে। আর সাইডটা তো রাউন্ড একটু আগেই বললাম। পাশাপাশি পাওয়ার বাটন বা অন্যান্য যেই আইও পোর্টসগুলো রয়েছে সেগুলো আগের জায়গাতেই রয়েছে। টপে আপনারা সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন পাচ্ছেন, এছাড়া এখানে আপনার যে স্পিকার রয়েছে ইয়ারপিস সেটাও আগের জায়গাতেই রয়েছে, এবং বটমের সাথে মিলে আপনাকে যে সাউন্ডটা প্রোভাইড করবে সেটা খুব বেশি ডিফারেন্ট আমার কাছে মনে হয়নি লাস্ট ইয়ারের তুলনায়। তবে যেটা ডিফারেন্ট সেটা হচ্ছে গিয়ে এবারের যে এস পেন, সেটা এস পেন দেখতে আগের মতোই, বাট এটাতে ফিচার রিমুভ করা হয়েছে একটা মেজর, তা হচ্ছে এটা কোনো রকম ব্লুটুথ থাকছে না। সো এখন ব্যাটারিও আপনারা পাবেন না, যার কারণে এটার চার্জ করার কোনো কাহিনী নেই। তো এটার যে ব্লুটুথ ছিল প্রিভিয়াসলি, সেটা বেশিরভাগ ইউজারই যারা ইউজ করতো অ্যাকচুয়ালি তারা স্লাইড শো চেঞ্জ করার জন্য করতো কোনো একটা প্রেজেন্টেশনে, বা এটা দিয়ে ফটো ক্যাপচার করার ক্ষেত্রে ইউজ করতো। বাট এর কোনোটাই এখন করা যাবে না, এবং স্যামসাংয়ের মতো এটা অনেক কম ইউজার ইউজ করে। ইটস ট্রু যে এটা অনেক কম ইউজার ইউজ করে, বাট অ্যাট দ্য সেম টাইম এটাও ট্রু যে এই এস পেন ইন জেনারেল
অনেক কম ইউজার ইউজ করে। হ্যাঁ, কিছুদিন আপনি যখন মানে ফার্স্ট ফোনটা কিনবেন, প্রথম 1 মাস একটু সিগনেচার টিগনেচার করতে বেশ ভালোই লাগবে, বাট এরপরে যেটা ভিতরে রাখবেন আমার মনে হয় না আর কেউ বের করবে বা মনেও থাকবে। বাট বিং অ্যান আলট্রা ফোন আমার মনে হয় এই ধরনের কোনো ফিচার আসলে রিমুভ করা উচিত না। একজন ইউজার যদি এটা ইউজ করে থাকে তার জন্য এটা থাকা উচিত, যেহেতু এটা একেবারে মানে প্রিমিয়াম সেগমেন্টের একটা ফোন এবং প্রিমিয়াম চার্জ কিন্তু করছে স্যামসাং। এনিওয়েজ, তো ফ্রন্টে আসলে আপনারা দেখতে পাবেন সব থেকে বিগেস্ট চেঞ্জটা, কারণ এখন কিন্তু একেবারেই সিমেট্রিক্যাল বেজেল, এবং বেজেল আগের থেকেও আরও বেশি ন্যারো ডাউন করা হয়েছে, যার কারণে ফোনের যে ফর্ম ফ্যাক্টর সেটা আগের মতো থাকলেও ডিসপ্লে কিন্তু এখন একটু বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ আগেরটা 6.8 ছিল, এখন আমরা পাচ্ছি 6.9 ইঞ্চের ডিসপ্লে, যেখানে আমরা অফকোর্স কোয়াড এইচডি রেজুলেশন পাচ্ছি। বাট অ্যাগেইন এখনও পর্যন্ত কিন্তু আনবক্সিং করার পরে ফোনটা যখন ফার্স্ট টাইম আপনি অন করবেন, ফ্যাক্টরি থেকে ফোনটা 1080pতেই সিলেক্টেড থাকে। আই ডোন্ট নো ওয়াই। 1440pতে আপনাকে অবশ্যই সেটিংসে গিয়ে চেঞ্জ করে নিতে হবে। তো ডিসপ্লে ওয়াইজ এই ফোনটাতে মেজর কোনো চেঞ্জেস নেই, বাট এটাতে কোনো রকম ফ্লজও ছিল না। আগেরটাও জোস ছিল, এটাও জোস। মানে এটাতে আপনারা যে ব্রাইটনেস পাচ্ছেন, কালার রিপ্রোডাকশন, এছাড়া সব থেকে বেস্ট পার্ট যেটা স্যামসাংয়ের ফ্ল্যাগশিপে আমরা লাস্ট ইয়ার দেখেছিলাম, সেটা হচ্ছে অ্যান্টি রিফ্লেকটিভ কোটিং। সেটা এই ফোনটাতেও কিন্তু রয়েছে এবং এটা আগের থেকে বেটার। আর এই জিনিসটা আমার মনে হয় এই ফোনটাকে ফ্ল্যাগশিপ মার্কেটের অন্যান্য যে কোনো ফোন থেকে অনেকটা এগিয়ে রাখবে। এই জিনিসটা আসলে ফার্স্টে শুনে আপনার কাছে মনে হবে না খুব বড় ডিল, বাট আউটডোরে যখন আপনি ফোনটা ব্যবহার করবেন এবং অনেক বেশি রিফ্লেকশন আপনার আশেপাশে থাকবে আর আপনি ডিসপ্লেতে সেটা দেখতে পাবেন না, ইউ উইল ডেফিনেটলি ফিল থ্যাঙ্কফুল টু স্যামসাং। সো এর ডিসপ্লে নিয়ে আসলে খুব বেশি সময় নষ্ট করছি না, কারণ এটা আগের মতোই এবং একেবারে টপ অফ দ্য লাইন একটা ডিসপ্লে। এলটিপিও প্যানেল 1 হার্টজ পর্যন্ত নামবে, বাট এটাতে আবার কিন্তু পিডাব্লিউএম ডিমিং সেটা এখন অন্যান্য অনেক ফোনে এর থেকে বেটার রয়েছে। লাইক আমি যদি আমার হাতের সামনে থাকা এই OnePlus 13-এর সাথে কম্পেয়ার করি, এটার ডিসপ্লের যে পিডাব্লিউএম ডিমিং সেটা বেটার, অর্থাৎ লো লাইটে আপনাকে বেটার সার্ভ করবে OnePlus। এটাতে এখনও পর্যন্ত সেই ইমপ্লিমেন্টেশন হয়নি। এনিওয়েজ, এই ধরনের ফ্ল্যাগশিপ ফোনে ইনভেস্ট করার আরেকটা কারণ কিন্তু ইউজারদের থাকে ভালো ক্যামেরা, কারণ স্যামসাংয়ের আলট্রা ফোন মানেই একেবারে টপ অফ দ্য লাইন ক্যামেরা পারফরমেন্স এবং মার্কেটের যে কোনো ফোনের থেকে বেটার ক্যামেরা পারফরমেন্স। তো এই ফোনটাও আপনারা যারা কিনবেন তারা সেটাই এক্সপেক্ট করবেন। তো এর কী অবস্থা আসলে? ওয়েল, এতে মোট আপনারা 4টা ক্যামেরা পাচ্ছেন, যেখানে প্রাইমারি ক্যামেরাটা আগের মতোই 200 মেগাপিক্সেলের, বাট এবার চেঞ্জ যেটা এসেছে তা হচ্ছে এর আলট্রা ওয়াইডে। এখন কিন্তু আলট্রা ওয়াইড 50 মেগাপিক্সেলের। সো আগের থেকে আপনারা মাচ মোর ডিটেল পাবেন ছবিতে, যেমনটা রেজাল্টগুলোতে দেখতে পাচ্ছেন। আর কালার রিপ্রোডাকশনের ক্ষেত্রে স্যামসাংয়ের কনসিস্টেন্সি সবসময় ছিল, মানে অন্যান্য লেন্সের সাথে। তো এতেও আপনারা এক্স্যাক্টলি সেম রেজাল্ট পাবেন প্রাইমারি ক্যামেরার মতো। আর তাছাড়া যেটা বললাম যে ডিটেল এখন আগের থেকে ফার বেটার হয়েছে। ইভেন আলট্রা ওয়াইডের ছবি আপনারা জুম করে দেখলেও দেখবেন যে প্রপার ডিটেল আপনারা পাচ্ছেন, লো লাইট, ডে লাইট প্রত্যেকটা কন্ডিশনে। তো এটা গেল সবথেকে বড় চেঞ্জ। আর এছাড়া প্রসেসিংয়ের ক্ষেত্রে প্রাইমারি ক্যামেরা দিয়ে আমরা যখন পিক্সেল বিনিং ছবিগুলো দেখছিলাম, আমার কাছে আগের মতোই লেগেছে। কিছু জায়গাতে একটু ওভার এক্সপোজ করে, যেটা টিপিক্যাল স্যামসাং। আদার দেন দ্যাট বেশিরভাগ জায়গাতে আপনারা একেবারে আপলোড রেডি ফটো পাবেন, লাইক হোয়াইট ব্যালেন্স থেকে শুরু করে ডাইনামিক রেঞ্জ সব কিছুই একেবারে পিন পারফেক্ট। ইভেন আপনারা যদি খুব এক্সট্রিম ডাইনামিক কন্ডিশনেও থাকেন, লাইক ইন দিস সিনারিও, সেই ক্ষেত্রেও কিন্তু আপনারা দেখতে পাবেন যে শ্যাডো এরিয়াতে প্রপার ডিটেল রয়েছে উইদাউট টু মাচ নয়েস, আর আপনার যে ব্রাইটার এরিয়া সেটাকেও কিন্তু প্রপারলি এক্সপোজ করতে পারছে। তো এইসব ক্ষেত্রে স্যামসাংয়ের এই ফোনগুলো আসলে সবসময় ভালো পারফর্ম করে, এটাও তার ব্যতিক্রম ছিল না। বাট যেই জায়গাতে আমি স্যামসাং ফোনকে সবসময় প্রেস করে থাকি এবং আমার কাছে স্টিল মনে হয় এখন পর্যন্ত মার্কেটে থাকা যে কোনো ফ্ল্যাগশিপের চাইতে বেটার পোর্ট্রেট মোড স্যামসাং অফার করছে। এবং এই S25 আলট্রার ক্ষেত্রে আমি বলবো এই সেম ফিলটা আমি পেয়েছি যখন আমি এটাতে অনেক বেশি পোর্ট্রেট তুলেছি। রিসেন্টলি বিয়ের সিজন, বুঝতেই পারছেন, প্রচুর বিয়ে শাদী চলছে। তো বিভিন্ন ইভেন্টে গিয়ে আমরা যখন ছবি তুলছিলাম তখন কিন্তু বেশিরভাগ মানুষ আমাকে বলছিল এটা দিয়ে ছবি তুলে দিতে, কারণ এটার পোর্ট্রেট দেখতে অলমোস্ট একটা ট্রেডিশনাল যে DSLR এর আউটপুট সেটার মতোই। আর এই পোর্ট্রেটের ক্ষেত্রে আরেকটা বড় বেনিফিট যেটা রয়েছে তা হচ্ছে এতে 3x অপটিক্যাল জুম রয়েছে, অ্যাট দ্য সেম টাইম 5x। যদিও আমরা S23 আলট্রার মতো 10x জুম পাচ্ছি না অপটিক্যাল, এখন লাস্ট ইয়ার থেকেই দেখেছি আমরা যে 5x পর্যন্ত ম্যাক্সিমাম জুম করতে পারবেন। বাট এটার যে 3x অপটিক্যাল জুম সেটা কিন্তু আপনাকে অনেক বেশি হেল্প করবে প্রপার ফ্রেমিংয়ের জন্য। আর টেলিফোটো লেন্সে সবসময় কিন্তু পোর্ট্রেট বেটার আসে। সো পোর্ট্রেটের ক্ষেত্রে কিন্তু এর 5x 3x এই প্রত্যেকটা লেন্সই আপনাকে অনেক বেশি হেল্প করবে। আর ইন জেনারেল স্যামসাংয়ের ফোনগুলো সেই চাঁদের ছবি তোলার জন্য বেশ বিখ্যাত। তো এটা দিয়েও আপনারা সেরকম ছবি তুলতে পারবেন। এতেও 100x জুম রয়েছে, বাট সেটা ডিজিটাল, এবং ডিজিটাল হলেও এটাতে যে ওভারঅল প্রসেসিং সেটা কিন্তু বেশ ভালো। ইনফ্যাক্ট আমি যদি আমার iPhone 16 Proর সাথে কম্পেয়ার করি, ওই ফোনটা কিন্তু ম্যাক্সিমাম 25x জুম করতে পারে আর এটা 100x পারে। বাট দুটোতে কিন্তু টেলিফোটো ম্যাক্সিমাম রেঞ্জ 5xই ছিল। বাট জাস্ট রেজাল্টটা দেখুন কতটা শার্পার রেজাল্ট স্যামসাং প্রোভাইড করছে টেলিফোটো এন্ডে। তো ওভারঅল ক্যামেরা ইম্প্রুভমেন্ট যদি বলি ইন জেনারেল, তাহলে প্রসেসিংয়ে আগের থেকে স্লাইটলি বেটার হয়েছে, কন্ট্রাস্ট একটু বেড়েছে ছবিতে এবং ছবিগুলো আরেকটু আপলোড রেডি মনে হয়। আর ভিডিওর ক্ষেত্রে আগের মতোই 8K 30fps পর্যন্ত ম্যাক্সিমাম রেজলিউশনে ভিডিও রেকর্ড করতে পারবেন, যেটা iPhone 16 Pro বা Pro Max পারে না। সেটাতে ম্যাক্সিমাম 4K 120 রয়েছে।
বাট স্টিল ভিডিওর ক্ষেত্রে আইফোন বেটার, এবং কেন বেটার সেটা নিয়ে একটা ডিটেল ভিডিও আসছে, মানে শুধু ভিডিও না, ক্যামেরা কম্প্যারিজন আসছে আইফোন 16 প্রোর সাথে এই ফোনটার। সো স্টে টিউনড ফর দ্যাট অ্যাজ ওয়েল। বাট এটাতে ভিডিওর ক্ষেত্রে যেটা নতুন জিনিস অ্যাড হয়েছে তা হচ্ছে লগ ভিডিও, যেটা আপনারা এর ক্যামেরা সেটিংস থেকে মোড়ে গিয়ে এখান থেকে প্রো ভিডিওতে ক্লিক করলেই দেখবেন ওপরের অংশে লগ রয়েছে। সো এই লগে আপনারা কিন্তু এখন ভিডিও রেকর্ড করতে পারবেন, যেটা আপনাকে একটা এক্সট্রা হেডরুম দেবে যদি আপনি ভিডিওগুলো এডিট করতে চান বা কালার আপনার মতো করে কালার গ্রেডিং করতে চান বা একটা লুক দিতে চান। আই নো বেশিরভাগ ইউজারই আসলে এটা নিয়ে খুব বেশি কেয়ার করে না। ইনফ্যাক্ট আমার মনে হয় না যে 1% ইউজারও এই ব্যাপারটা নিয়ে খুব বেশি কেয়ার করবে, বাট কন্টেন্ট ক্রিয়েটার যারা রয়েছেন তাদের কাছে হয়তো এটা কিছুটা ইউজফুল হতে পারে। এনিওয়ে, এই গেল ক্যামেরার মেজর আপগ্রেডস। হ্যাঁ, ফ্রন্টে আগের মতোই 12 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে, যেটা রেজাল্ট আপনারা দেখতে পাচ্ছেন। স্ক্রিন টোন বেশ ভালো, ডিটেইল, এবং আমার কাছে মনে হয়েছে আমার ডেলি ড্রাইভার 16 প্রো থেকে এটার যে ফ্রন্ট ফেসিং ক্যামেরা রেজাল্ট, সেটা স্ক্রিন টোন বলেন বা শার্পনেস বলেন, সব দিক থেকেই বেটার রেজাল্ট দিয়েছে। ইভেন পোর্ট্রেট মোডেও একই অবস্থা। তো ওভারঅল ক্যামেরাতে আসলে এটা একেবারেই সেফ প্লে করেছে, খুব মেজর কোনো আপগ্রেডস নেই, বাট ওভারঅল যেটা আপনাকে দিচ্ছে একেবারে সলিডলি দিচ্ছে। এখানে খুব বেশি মানে এক্সপেরিমেন্টাল কোনো অপশন থাকছে না। ইভেন সেম গোজ ফর পারফরমেন্স। এই ফোনটাতে আপনারা পাচ্ছেন লেটেস্ট অ্যান্ড গ্রেটেস্ট স্ন্যাপড্রাগন 8 এলিট, যার সাথে অ্যাড্রিনো 830 জিপিইউ কম্বাইন্ড রয়েছে, এবং এই ফোনটা কিন্তু স্লাইটলি ওভারক্লক ভার্সন আপনাকে অফার করছে, যেটা টিপিক্যালি আমরা সবসময় দেখে থাকি স্যামসাংয়ের কাছ থেকে, এবং এর রিফ্লেকশন আপনারা কিন্তু বেঞ্চমার্ক সফটওয়্যারগুলোতে দেখতে পাবেন। লাইক OnePlus 13 এর সাথে যদি আমরা Geekbench 6 এর সাইড বাই সাইড কম্পেয়ার করি, সিঙ্গেল করে অলমোস্ট সেম পারফরমেন্স থাকলেও মাল্টি করে কিন্তু আমরা একটা ম্যাসিভ জাম্প দেখতে পাচ্ছি স্যামসাংয়ে। এছাড়া এই স্ন্যাপড্রাগন 8 এলিট কিন্তু অনেক বেশি গরম হয়, আমরা প্রিভিয়াসলি অন্যান্য ফোনে দেখেছি। সো এটার জন্য ভালো থার্মাল সলিউশন কিন্তু খুবই জরুরি। তো স্যামসাং এটাতে আমার মনে হয় বেশ চমৎকার কাজ করেছে, বিকজ আমরা যখন ওয়াইল্ড লাইফের যে স্ট্রেস টেস্ট সেটা দিচ্ছিলাম, তখন এটা কিন্তু 20 মিনিটস ধরে অলমোস্ট এই টেস্টটা রান করে। সো ফোনে কিন্তু অনেক বেশি প্রেশার পড়ে এবং ফোন তখন অনেক বেশি গরম হয়ে যায়। এমনও দেখেছি অনেক ফোন কিন্তু একেবারে বন্ধই হয়ে গেছে। তো এটা আমরা স্যামসাংয়ের ক্ষেত্রে দেখলাম যে যথেষ্ট ফোন ঠান্ডা ছিল, এবং আপনারা যদি রেজাল্টে দেখেন, আমরা সাইড বাই সাইড OnePlus-এও রান করেছিলাম, এবং OnePlus কিন্তু আমাদেরকে অলমোস্ট 5 ডিগ্রি পর্যন্ত বেশি টেম্পারেচার শো করেছে। আর আমি যদি আমার ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স বলি, আমি কিন্তু OnePlus ধরে মনে হচ্ছিল অনেক বেশি গরম হয়ে গেছে, যদিও OnePlus-এর ব্যাগটা কিন্তু লেদার টাইপের। অ্যান্ড স্যামসাং অন দি আদার হ্যান্ড গ্লাস ব্যাগ হওয়া সত্ত্বেও যথেষ্ট ঠান্ডা ছিল। বাট স্টেবিলিটির ক্ষেত্রে কেন যেন OnePlus আবার বেটার রেজাল্ট শো করেছে, যেমনটা আপনারা এই গ্রাফে দেখতে পাচ্ছেন সাইড বাই সাইড। OnePlus-এ গিয়ে কিন্তু আমরা যখন লুপটা খেয়াল করব, এটা যখন 15th লুপে গেছে তখন কিন্তু অনেক বেশি আপ ডাউন ছিল এর যে ফ্রিকোয়েন্সি রেঞ্জ সেটাতে। অন্যদিকে OnePlus কিন্তু একেবারে স্টেবল ছিল এই জায়গাতে। তো গরম বেশি হলেও এটা পারফরমেন্স বেটার করেছে। অন দি আদার হ্যান্ড এটা পারফরমেন্সে একটু কম দিয়েছে যখন আমরা স্ট্রেস দিচ্ছিলাম অনেক বেশি। বাট শর্ট বার্স্টে যেমন আমরা Geekbench-এ দেখলাম, সেক্ষেত্রে কিন্তু পারফরমেন্স বেটার করবে ডেফিনেটলি স্যামসাং। আর প্র্যাকটিক্যাল ইউজের কথা যদি বলি, স্যামসাংয়ে আপনারা আউট অফ দ্য বক্স পাচ্ছেন One UI 7 অন টপ অফ Android 15, এবং পার্সোনালি আমাকে যদি জিজ্ঞেস করেন, এটার অনেক বড় একজন ফ্যান আমি, কারণ এটা অনেক বেশি প্রিমিয়াম লুকিং। মানে অ্যান্ড্রয়েড স্ক্রিনগুলোর সাথে যদি আমরা কম্পেয়ার করি মার্কেটের অন্যান্য, সেক্ষেত্রে এটা যথেষ্ট প্রিমিয়াম লাগে আমার কাছে, এবং খুবই ক্লিন করেছে তারা এই One UI 7। স্পেশালি আপনারা যদি কন্ট্রোল সেন্টারে যান, এখানে দেখবেন কোনো লেবেলস নেই, যেটা ওভারঅল একটা ক্লিন লুক দেয়। পাশাপাশি এটাতে আমরা নোটিফিকেশন আলাদা ট্রেতে পাচ্ছি, জাস্ট লাইক iOS। বাট iOS ইন্সপায়ার্ড হলেও আমার মনে হয় এই জায়গাগুলোতে স্যামসাং বেশ ভালোভাবেই মানে জিনিসগুলোকে ডিজাইন করতে পেরেছে। ইভেন আমরা এই জায়গাতেও দেখতে পাচ্ছি অনেকটা iOS ইন্সপায়ার্ড, বাট এখানে অল ক্লোজ করার অপশন আছে, যেটা iOS-ও কিন্তু নেই। আর বেস্ট পার্ট হচ্ছে, আপনারা জানেন স্যামসাংয়ের ফোনগুলো কিন্তু এখন 7 ইয়ার্সের যেই সফটওয়্যার আপডেট সেটা নিয়ে আসে। সো এই ফোনটা কিন্তু অনেকগুলো মেজর সফটওয়্যার আপডেট পাবে। আর গেমিংয়ের ক্ষেত্রে এই ফোনটাতে আপনারা এনি গেম জাস্ট ইউ ক্যান থ্রো অন ইট, এবং এটা আপনাকে একেবারে বাটারি স্মুথ পারফরমেন্স ডেলিভার করবে। তো পারফরমেন্স নিয়ে আমার মনে হয় না আসলে এই ধরনের ফোনে খুব বেশি কমপ্লেন করার কোনো সুযোগ আছে, বিকজ এগুলো আসলে একেবারে পারফরমেন্স ওরিয়েন্টেড ফোন। যারা খুব বেশি পাওয়ার ইউজার তাদের জন্যই এই ফোনগুলো ডিজাইন করা। আর এটার সাথে রিলেটেড আরেকটা জিনিস, তা হচ্ছে ব্যাটারি লাইফ। তো এই জায়গাতে আমি কিছুটা ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি, বিকজ এই ফোনটাতে কিন্তু লেটেস্ট যেই সিলিকন কার্বন টেকনোলজির ব্যাটারি, যেটা অনেক বেশি ডেন্সড এবং অল্প জায়গাতেই অনেক ক্যাপাসিটি দেওয়া যায়, সেটা ব্যবহার করা হয়নি। এতে 5000 মিলিঅ্যাম্পিয়ারের আগের মতোই ব্যাটারি রয়েছে। আর ইউসেজ যদি বলি, এটা ইউসেজে আগের মতোই ছিল। এফিশিয়েন্ট একটা প্রসেসর আপনারা এতে পাচ্ছেন। সো ওভারঅল মানে ব্যাটারি লাইফ ইজিলি আপনারা 10 ঘন্টা 8 ঘন্টার মতো পাবেন, যদি আপনি কন্টিনিউয়াসলি 4G ব্যবহার করেন তারপরও। তবে এই ক্ষেত্রে আমার মনে হয় যে OnePlus কিছুটা এগিয়ে থাকবে, বিকজ এটা সিলিকন কার্বন তো ফার্স্ট অফ অল ব্যবহার করে ডুয়েল সেলে, অর্থাৎ 6000 ব্যাটারি রয়েছে এতে। আর এতে কিন্তু আপনারা ওভারঅল বেটার ব্যাটারি লাইফ পাবেন। তো এটা নিয়ে একটা একেবারে ডিটেল কম্প্যারিজন আপনারা চান কিনা সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন। অনেকে রয়েছেন যারা কোন ফ্ল্যাগশিপটা কিনবেন এটা নিয়ে একটু কনফিউজড। তো অবশ্যই এই দুটো সম্পর্কে আপনারা জানতে চাইলে কমেন্ট সেকশনে জানান। এনিওয়েজ, এটাতে আরেকটা আপগ্রেড রয়েছে, সেটা হচ্ছে চার্জিং স্পিড আগের থেকে একটু বেড়েছে, খুব বেশি বাড়েনি, মানে 100 ওয়াট বা 80 ওয়াটের কাছাকাছিও যায়নি। এটা
একটু বেড়েছে, বাট ওভারঅল আমার কাছে যেটা মনে হয় যাদের কাছে S23 আলট্রা রয়েছে বা S24 আলট্রা রয়েছে তাদের আপগ্রেড করার খুব বেশি রিজন আমি দেখি না অন্তত। আর ডিজাইন ওয়াইজ যেটা বললাম আমার কাছে একেবারে ল্যাকলাস্টার লাগছে, আগের চাইতে খুব বেশি ইম্প্রুভমেন্ট তো নেই, বরং যে এক্স ফ্যাক্টরটা আমরা আগের আলট্রা ফোনগুলোতে দেখতাম সেটা এখানে কিছুটা মিসিং। তো তারপরও ডিজাইনটা একেবারে সাবজেক্টিভ, আপনাদের কাছে কেমন লাগলো সেটা চাইলে কমেন্ট সেকশনে জানাতে পারেন। আমার কাছে এই ফোনটা রেগুলার যেই এস সিরিজের ফোন সেরকম লাগছে এখন। তো S25 আলট্রা সম্পর্কে আপনার মতামত জানাতে পারেন কমেন্ট সেকশনে, আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করতে পারেন, ভালো না লাগলে কেন লাগেনি সেটাও জানাতে পারেন কমেন্ট সেকশনে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।